হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ক্লাস 5 এর ছোট্ট ছোট্ট ভাইয়া আপু ওরা কি অবস্থা সবার? তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের পঞ্চম শ্রেণীর যে বৃত্তি প্রস্তুতি আছে, বৃত্তি পরীক্ষার জন্য যে শিক্ষক থেকে প্রস্তুতিমূলক কোর্সটা, সেই কোর্সের আরেকটা ক্লাসে। আজকের বিষয় ইংরেজি। আজকে আমরা ইংরেজিতে আমাদের কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে, আমাদের প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, আমরা কিভাবে অ্যান্সার করলে সবচেয়ে বেশি মার্ক পাবো, এটা আজকে আমরা শিখব। তো আমার এই ক্লাস 5 এর ছোট ছোট ভাইয়া এবং আপুরা, তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। কি অবস্থা সবার? আমরা সবাই কেমন আছি? তো আমি কথা বলতে বলতেই দেখলাম আমাদের প্রচুর ভাইয়া আপুরা হচ্ছে গিয়ে অলরেডি সালাম দিয়ে ফেলেছো। যারা যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। আর যারা যারা তোমরা অন্য ধর্মের আছো, তোমাদেরকে তোমার ধর্ম অনুযায়ী হচ্ছে শ্রদ্ধা আদাব, যার জন্য যেটা প্রযোজ্য। তোমরা কেমন আছো সবাই? একটু তোমাদের কমেন্টে দেখি তোমরা সবাই কেমন আছো। আর যারা ফেসবুকে দেখছো ক্লাসটা বা ইউটিউবে দেখছো ক্লাসটা, ফেসবুকে স্পেশালি যারা দেখছো, ইউটিউবেও তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে না, তোমাদের ক্লাসমেট বা তোমাদের বেস্ট ফ্রেন্ড, তাদেরকে একটু চাইলে ক্লাসটা শেয়ার করে দিতে পারো। জ্ঞান বা নলেজ এটা শেয়ার করলে কিন্তু আসলে বাড়ে। এটা মানে জাস্ট কথার কথা না, হ্যাঁ, এটা একটা প্রমাণিত সত্যর ব্যাপার। এই জন্য দেখা যায় যে অনেক সময় মানে যে ক্লাসে 10 জন স্টুডেন্ট, তার চাইতে যেই ক্লাসে 20 জন বা 30 জন স্টুডেন্ট, সেই ক্লাসের হচ্ছে গিয়ে রেজাল্টটা একটু বেশি ভালো হয়। কারণ অনেক সময় বেশি মানুষ মিলে পড়াশোনা করলে, বেশি মানুষ মিলে একটা জিনিস শিখলে আমরা জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝতে পারি। সো তাহিম জিজ্ঞাসা করেছে আমি কেমন আছি, সে ভালো আছে। তো আলহামদুলিল্লাহ, এই যে বললাম যেটা, আমি অনেক ভালো আছি। আর অনেক দিন পর না, তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস, লিটারালি ক্লাস 5 এর সাথে। সো তোমাদের সাথে ক্লাস নিতে পেরে তো আরো ভালো লাগছে। আমি আমার সময় ক্লাস 5 ছিলাম হচ্ছে 2013 সালে। 2013 সালে কি তোমরা জন্মিয়েছিলে? আমার এটাও মনে নাই, আমি বলতে পারি না। সো 2013 সালে আমি ছিলাম ক্লাস 5-এ। 2026 চলে আসতেছে, কত বছর না, কত লম্বা সময় আবার ক্লাস 5-এ ফেরত আসা। এই জন্য আজকে তোমাদের দেখে অনেক ভালো লাগছে। আমরা আর 1-2 মিনিট অপেক্ষা করব, আমাদের সবাই যেন আমাদের ক্লাসে জয়েন হয়ে যেতে পারে, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। আর এই যেটা বললাম খুবই, আর হ্যাঁ, একটা জিনিস জানার খুব আগ্রহ। আহ তোমরা কে কে কোন জায়গা থেকে আসো, একটু চাইলে তোমরা কমেন্ট বক্সে এটা লিখতে পারো। এইটা অ্যাকচুয়ালি আমার জানার আগ্রহ যে আমার এলাকায়, আমার বাসার আশেপাশে, হতে পারে আমি যে ঢাকায় যেখানে থাকি সেখানে, হতে পারে আমার গ্রামের বাড়ি, ওখানের আশেপাশে এই ক্লাস কেউ দেখতেছো কিনা এটা একটু জানতাম। সো কে কোথায় আছো একটু জানাও, হ্যাঁ, কে কোথা থেকে ক্লাসটা দেখছো আমাকে একটু জানাও, একটু বলো, একটু দেখি ঢাকার মিরপুরে কেউ আছো কিনা, বা আমার গ্রামের বাড়ি চাঁদপুর, সেখানের কেউ আছো কিনা একটু দেখি। অন্য জেলার কেউ থাকলেও দেখবো, কোনো সমস্যা নাই। তো ক্লাস শুরু করার আগে তোমরা কার ক্লাস করতেছো, কোন ভাইয়া তোমাদের পড়াচ্ছে, তার নামটা জানা, উনি কোথায় পড়াশোনা করছেন এটা জানা দরকার, তাই না? তো আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। তোমাদের সাথে আজকে আমার প্রথম দিন, আমার প্রথম দেখা সাক্ষাৎ। সো আমার নাম হচ্ছে রিফাত হাসান চৌধুরী। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে। আমার এইচএসসি ব্যাচ ছিল 2021। এইচএসসি মানে হচ্ছে ইন্টারমিডিয়েট, হ্যাঁ। এসএসসি ছিল 2019। আর বললাম তোমাদের ক্লাস 5-এ ছিলাম 2013 সালে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমার স্কুলে হয়তো অনেকে চিনবা, অনেকে চিনবা না, না চেনার সম্ভাবনা অনেক বেশি। মিরপুর বাংলা স্কুল নামে একটা স্কুল ছিল। আমি শিখতে তোমার ভাইয়া আপুদের হচ্ছে গিয়ে ইংরেজি টিচার হিসেবে আমি দীর্ঘদিন ধরে আছি। ইনশাল্লাহ আজকে তোমাদের সাথে থাকি, দেখি কি কি পড়াইতে পারি, কি কি শিখতে পারি আমরা, তাই না? আজকের ক্লাসটা একটু দেখি আমরা কি কি আমরা শিখতে পারি। আচ্ছা, সো নিজের পরিচয় তো অনেক হইল, তো আসো আমরা হচ্ছে ক্লাসের টপিকে, ক্লাসের কথাবার্তায় চলে যাই। তো সবার আগে আজকে আমরা কি পড়বো সেটা বলি। তোমাদের যে বৃত্তি পরীক্ষা, স্কলারশিপ পরীক্ষা, এটা অনেক বছর পর কিন্তু ফেরত আসছে। আমরাও কিন্তু এই পরীক্ষাটা আমাদের সময় ছিল না। সো আমাদের যে বর্তমান যে সরকার, তার আগের সরকারের আগের সরকার, তাদের আমলে বৃত্তি পরীক্ষা হতো 5 এবং 8-এ। প্রত্যেকটা ক্লাসের খুবই অল্প কিছু স্টুডেন্টরা এই বৃত্তি পরীক্ষাটা দিতে পারতো, হ্যাঁ। তারপরে আমাদের সময় আসলো পিএসসি পরীক্ষা, প্রাইমারি স্কুল সার্টিফিকেট। বৃত্তি উঠে গেল, আসলো পিএসসি। এই যে এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, মেট্রিক, এগুলার মতো পিএসসি পরীক্ষা, পাবলিক পরীক্ষা, অন্য স্কুলে যে দিত।
এরপরে আসলো জেএসসি, সবাই দিতে হইতো, এগুলা চলে আসলো। তো অনেক বছর পরে বৃত্তি পরীক্ষাটা ফেরত আসছে। তো তোমাদের মনে প্রশ্ন যে কোশ্চেন কিরকম হতে পারে, পরীক্ষায় কি কি আসবে, কিভাবে অ্যান্সার করলে আমি বেশি মার্ক পাবো। এইখানে কিন্তু তোমার এ প্লাস পাওয়ার প্রতিযোগিতা না, একই সাথে তোমার টপ করারও প্রতিযোগিতা। ট্যালেন্ট পুলে যখন তুমি বৃত্তি পেতে যাবা, ট্যালেন্ট পুলে যখন তুমি বৃত্তি পেতে যাবা, তুমি কিন্তু মানে তোমার থানায় বা তোমার জেলায় তোমার পজিশন কিরকম, এইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তো আসো আমরা যাই আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনে। আমাদের যেটা আমরা জানতে পেরেছি বোর্ড থেকে, তো সবার প্রথমে আমাদের একটা সিন প্যাসেজ দিবে। সিন প্যাসেজ মানে কি, মানে তুমি বইয়ে যেই প্যাসেজটা পড়েছো ওই রকম একটা প্যাসেজ দিবে। হ্যাঁ, আর রাজ তুমি অবশ্যই ফ্রি দেখতে পাচ্ছ, তুমি কোনো টাকা দাও না এই ক্লাসটা করার জন্য। সো তোমাদের প্রাইমারি যে বৃত্তি পরীক্ষা ক্লাস 5 এর সমস্ত ক্লাসই ফ্রি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তোমার সবার প্রথমে একটা প্যাসেজ দিবে, তোমার বইয়ে যে চ্যাপ্টারটা পড়ছো ইংলিশ ফর টুডে বইয়ের, ইংলিশ বইটার, সেটার একটা চ্যাপ্টার তোমাকে তুলে দিবে। দিল, এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, ওকে, এই তিনটা প্রশ্ন আসবে এইখান থেকে। আমার এই সিন প্যাসেজ যেটা আমি আগে দেখেছি, আগে পড়েছি এইরকম। কি কি তিনটা প্রশ্ন, আসো আমরা আস্তে ধীরে যাই, আগে আমি তোমাদের অন্য জিনিসে চলে যাই। হ্যাঁ, আমি ধীরে ধীরে বলি, এখানে সবকিছু একসাথে তো একটু ধীরে ধীরে বলি। তো তোমার কোশ্চেনটা শুরু হবে এইরকম ভাবে, তোমার যে বৃত্তি পরীক্ষার যে কোশ্চেন সেটা শুরু হবে এইরকম ভাবে। সবার প্রথমে এরকম একটা তোমার বইয়ে পড়া প্যাসেজ তুলে দিবে যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফ্রম ঢাকা। এগুলা পড়ছো না, এইটা দিয়ে দিবে। দিল, এইটা দিয়ে দিল তোমাকে। এইটা দেওয়ার পর তোমাকে সর্বপ্রথম যে কোশ্চেনটা আসবে সেটা আসবে ম্যাচিং কলাম। আমাদের কিন্তু নরমালি হচ্ছে গিয়ে প্রথম কোশ্চেনে ম্যাচিং কলাম দেয় না, কিন্তু বৃত্তি পরীক্ষায় প্রথম কোশ্চেনই আসবে ম্যাচিং কলাম। ম্যাচিং কলাম জিনিসটা কিরকম, তোমাকে দুইটা কলাম দিয়ে দিবে। এক কলামে থাকবে বিভিন্ন শব্দ, ইংলিশ ওয়ার্ড, আরেক কলামে কি থাকবে, এই ওয়ার্ডগুলার মিনিং তোমাকে মিলায়ে দিতে হবে। ভাইয়া বুঝি নাই, কিভাবে মিলায়ে দিব? ধরো ফোর্ট, ফোর্ট কথাটার মানে কি, আমি একটু কালিটা চেঞ্জ করে দিই। হ্যাঁ ভাইয়া, আমি একটু কালিটা চেঞ্জ করি। ওকে, সো ফোর্ট, ফোর্ট কথাটার মানে কি, তোমরা কি আমার লেখা সুন্দরভাবে দেখতে পাচ্ছ? ফোর্ট কথাটার মানে হচ্ছে দুর্গ। প্রাচীনকালের রাজা বাচ্চারা নিজেদের সিকিউরিটির জন্য, নিজের শহরের, নিজের রাজ্যের সিকিউরিটির জন্য যে বিশাল বড় পাথরের বাড়ি জাতীয় জিনিস বানাইতো, এটা দুর্গ। হ্যাঁ, ফোর্ট মানে দুর্গ। এখন এটার মিনিং এইখানে কোথায় আছে, এইখানে দেখো, এক নাম্বার দেওয়া হচ্ছে ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার মানে কি, ফ্যামিলিয়ার মানে পরিচিত। আমি কালারটা চেঞ্জ করে লিখি, ফ্যামিলিয়ার মানে পরিচিত। দুই নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে সেন্টার। সেন্টার মানে কি, সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, মাঝের জায়গা, কোনো কিছুর মাঝের জায়গা। তিন নাম্বারে বলছে টু অবজার্ভ আ ডে অর ইভেন্ট। আমি আস্তে আস্তে বুঝাই দিব, হ্যাঁ, আগে আমি মিনিং গুলা লিখি, সব বুঝাই দিব আমি, টেনশন নিও না সবাই। টু অবজার্ভ আ ডে, কোন দিবস পালন করা, কোন দিবস উদযাপন করা। অপশন 4-এ বলেছে এ বিল্ডিং বিল্ট ইন অর্ডার টু ডিফেন্ড অ্যান এরিয়া এগেইনস্ট অ্যাটাক। অনেক বড় সেন্টেন্স, এটার মানে কি, এইটার মানে হচ্ছে কেউ আমাকে অ্যাটাক করলে, কেউ আমাকে অ্যাটাক করলে আমি যেন নিজেকে ডিফেন্ড করতে পারি, নিজেকে বাঁচাতে পারি, এই জন্য এক বানানো বিল্ডিং। এইটা হচ্ছে 4 নাম্বার, অনেক বড় মিনিং, লিখলাম না। 5 নাম্বার হচ্ছে কাউকে দেখতে বা কোনো মানুষকে দেখতে কোনো জায়গায় যাওয়া। কাউকে দেখতে, কাউকে দেখতে কোনো জায়গায় যাওয়া। কাউকে দেখতে কোনো জায়গায় যাওয়া। আচ্ছা, তো তাহলে কি ভাইয়া, আমার 1 নাম্বার প্রশ্ন হচ্ছে দুর্গ, ওয়ার্ডের মিনিং হচ্ছে দুর্গ, পোর্ট। এইটার সাথে কোনটা মিলে, কোনটা মিনিং মিলে, আমার এই 4 নাম্বারের মিনিং মিলে, যে নিজেকে সিকিউর বানাইতে, নিজেকে সেফটি দিতে, নিরাপত্তা দিতে, সেফ রাখতে আমি যে বিল্ডিংটা বানাই,
আচ্ছা, তো 1 নাম্বার শব্দের সাথে আমার এই 4 নাম্বার মিনিংটা মিলে, তাহলে আমি এটা লিখবো কিভাবে? পরীক্ষার খাতায় আমি এটা লিখবো কিভাবে? সো পরীক্ষার খাতায় লিখবা a+4। পরীক্ষার খাতায় কি লিখবা? a+4, এরপরে মূল শব্দটা সমান সমান ইকুয়াল চিহ্ন, এরপরে এটার মিনিং। ভাইয়া বুঝি না, একটু সুন্দর করে আবার বুঝায় দেন। দিচ্ছি ভাইয়া, বুঝায় দিচ্ছি। আমার 1 নাম্বার প্রশ্নে ছিল কি? ফোর্ট। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে এই যে 4 নাম্বারটা। তাহলে আমি লিখব a+4, লিখলাম, ব্র্যাকেট দিলাম। এরপর আমি মূল শব্দটা লিখব ফোর্ট। ফোর্টের মানে কি? ফোর্টের মিনিং কি? যে একটা সমান সমান চিহ্ন দিলাম, দিয়ে আমি এই মিনিংটা লিখে দিব যে এ বিল্ডিং, এরপরে ডট 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 ডট। পুরাটা আমি লিখতেছি না ভাইয়া, হ্যাঁ, পুরাটা লিখতে গেলে সময় নষ্ট হবে। এতটুকু না নেই, আমরা হচ্ছে আস্তে আস্তে দেখি। ধরো 2 নাম্বার, 2 নাম্বার ওয়ার্ডটা কি? 2 নাম্বার ওয়ার্ডটা হচ্ছে ভিজিট। ভিজিট মানে কি? কোনো জায়গা যাওয়া, কোনো জায়গা দেখতে যাওয়া। এইটার সাথে মিনিং আমার কি মিলে বলো তো? এই 5 নাম্বার মিলে। 5 নাম্বারে কি বলছে? কাউকে দেখতে, কোনো জায়গা দেখতে, কোথাও যাওয়া। ভিজিট মানে কাউকে দেখতে বা কিছু দেখতে যাওয়া। এই 5 নাম্বারেও একই কথা বলছে। তাহলে এই 2 নাম্বার ওয়ার্ডটার মিনিং কোথায়? এই 5 নাম্বারে। ম্যাচ করে দিতে হবে। তাহলে আমি কিভাবে লিখব? b+5। তাহলে আমার শব্দ কি? শব্দ হচ্ছে ভিজিট। ভিজিট ইকুয়ালস টু গো টু সি, টু গো টু সি এ প্লেস, বাকিটা ডট 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 ডট। মানে পুরাটা লিখলাম না আমি, তোমরা কিন্তু পুরাটা লিখবা। ওকে, এখন পর্যন্ত ক্লিয়ার তোমরা? তাহলে জিনিসটা কি ম্যাচিং এ? ম্যাচিং এ তোমার বাম পাশে থাকা শব্দগুলার অর্থ ডান পাশের কলামে, ডান পাশের এই ঘরগুলাতে খুঁজতে হবে। আবার বলছি, আমার এই যে এই বাম পাশের যে শব্দগুলা, এগুলার অর্থ আমার খুঁজতে হবে কোথায়? আমার শব্দগুলা খুঁজতে হবে এই ডান পাশে। ধরো এই যে আমার বাম পাশের প্রথম শব্দটা হচ্ছে পোর্ট, এটার অর্থ আমার এই ডান পাশে খুঁজতে হবে। কোথায় ডান পাশের? এই যে 4 নাম্বারে আমি অর্থ পেলাম। তাহলে আমার এখন অ্যান্সার কিভাবে লিখবো? বাম পাশের 1 নাম্বার হচ্ছে এ, এই যে a+4 ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে কি করব? ফোর্ট ইকুয়ালস টু এ বিল্ডিং বিল্ট ইন অর্ডার টু ডিফেন্ড আর ডট 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 ডট। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? যে অর্থাৎ আমি ম্যাচ করব, আমার বাম পাশের শব্দগুলার অর্থ আমি ডান পাশে খুঁজবো। বাম পাশের শব্দগুলা ডান পাশে খুঁজবো। তোমরা কিন্তু পুরা লাইন লিখবা, অর্ধেক লিখবা না, হ্যাঁ, পুরা লাইন লিখবা। এই তো তো আকিয়া, রিয়ান এরা সবাই বুঝতে পেরেছে। তো এই তো অর্ণব এরা বুঝতে পারছে, আনিসা। তো গ্রেট। আচ্ছা, ওকে। তো আমাদের 1 নাম্বার প্রশ্নটা এইভাবে আমাদের সলভ করতে হবে। আমাদের বাম পাশের শব্দের অর্থ ডান পাশে খুঁজতে হবে, এটাই। বামের শব্দ ডানে খুঁজবো আমার। তাহলে আমি কি, এই যে আমার বামের শব্দটা হচ্ছে ফোর্ট। ফোর্ট মানে হচ্ছে দুর্গ। দুর্গ কোন জায়গা? নিজেকে অ্যাটাক থেকে বাঁচাইতে, আমি সেফ রাখতে নিজেকে যে বড় বিল্ডিংটা বানাই, এটা দুর্গ। এইটা কোথায় আছে? এরকম মিনিং কোথায় লেখা আছে? আমার এই 4 নাম্বারে লেখা আছে। তাইলে a+4। ওকে। ভিজিট মানে কি? ভিজিট মানে হচ্ছে কোনো জায়গা দেখতে যাওয়া, কাউকে দেখতে যাওয়া, এইটা। এইটা তাহলে উত্তর কোথায়? এই 5 নাম্বারে। ধরো সি নাম্বার। সি মানে কি? ওয়েল নোন। ওয়েল নোন মানে কি? যাকে সবাই চিনে, অনেক পরিচিত একটা জিনিস। ওয়েল নোন কথাটার মানে কি? ওয়েল নোন কথাটার মানে পরিচিত, যাকে অনেকে চিনে, যাকে অনেকে চিনে। তাহলে এই যে সি নাম্বারে ওয়েল নোন মানে পরিচিত, আমার এই বামের 1 নাম্বারে ফ্যামিলিয়ার মানেও কিন্তু পরিচিত। একই ওয়ার্ড, তাই না? একই ওয়ার্ড। আমার সি নাম্বারে ওয়েল নোন মানেও পরিচিত, 1 নাম্বারের ফেমিনিন মানেও পরিচিত। তাহলে তুমি লিখে দিবা, এখানে লিখে দিবা C+1 ওয়েল নোন ইকুয়ালস টু ফ্যামিলিয়ার। এইভাবে লিখে দিতে থাকবা। আচ্ছা,
ওকে, এই যে আমি লেখার আগেই দেখে ওরা সবাই অ্যান্সার লিখে ফেলছে, যে স্বচ্ছ লিখে ফেলছে ফ্যামিলিয়ার। সেলিব্রেট মানে কি? সেলিব্রেট মানে হচ্ছে উদযাপন করা। সেলিব্রেট মানে কি? সেলিব্রেট মানে হচ্ছে উদযাপন করা। আমার আর কোথায় আমি কোনো কিছু উদযাপন করা, কোনো দিবস পালন করা আছে? এই যে আমার এই 3 নাম্বারে দেখো, টু অবজার্ভ আ ডে অর ইভেন্ট, কোনো দিবস পালন করা, দিবস উদযাপন করা। তাহলে আমার ডি, ডি এর সাথে কে মিলবে? ডি এর সাথে মিলবে এই যে আমার এই 3 নাম্বারটা। এই যে আমি বলার আগে লিখে ফেলছো, অভিজিৎ, নাজিহা, উর্মিরা। সো কনগ্রাচুলেশন। আর হেডকোয়ার্টার মানে কি? হেডকোয়ার্টার মানে কেন্দ্র, মেইন জায়গা, একদম মাঝের জায়গাটা। তাহলে হেডকোয়ার্টারের সাথে কে যায়? আমার সেন্টার যায়, কেন্দ্র, আমার মেইন জায়গা। এই যে আমি বলার আগেই সবাই লিখে ফেলতেছে, আমি বলতে পারতেছি না তার আগে সবাই লিখে ফেলতেছে। আমার অ্যাপে যারা আছে তারা দেখি খুবই অ্যাক্টিভ, যারা অ্যাপের যারা ক্লাসটা দেখছো, সো দারুণ লাগতেছে তোমাদের এই যে উৎসাহটা দেখে, তোমাদের উৎসাহটা দেখে আমার খুব ভাল লাগতেছে। এরপরে আসো আমরা আমাদের 2 নাম্বার প্রশ্ন যাই। তার আগের প্রশ্ন, ভাইয়া যদি ওয়ার্ডের মিনিং না জানি তাইলে কি করব? তাই না? ওয়ার্ডের মিনিং যদি না জানি, কথা হচ্ছে আমাদের এই সমস্ত প্রশ্ন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই প্রশ্নগুলা সব আসবে কোথা থেকে? আমার বইয়ে পড়া একটা প্যাসেজ থেকে। কোথা থেকে আসবে? আমাদের বইয়ে পড়া প্যাসেজ থেকে। তো আমরা সবাই তো এখানে ভালো স্টুডেন্ট, আমরা অল্প কিছু স্টুডেন্ট যারা বৃত্তি পরীক্ষা দিতে পারবো, তাই না? পুরা ক্লাসের সবাই তো আমরা পারতেছি না। তাহলে আমরা নিশ্চয়ই ভালো করে বইটা পড়ছি ইনশাল্লাহ, তাই না? তো আমরা যারা ভালো করে বইটা পড়ছি, বইয়ের লাইন টু লাইন প্রত্যেকটা লাইন বুঝে বুঝে, ওয়ার্ড মিনিং বুঝে পড়েছি, আমরা কিন্তু পারবো। সহজ সহজ প্রশ্নই কিন্তু দিবে। এইবার আসো আমার 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নে আমাকে 5টা ওয়ার্ড দেওয়া থাকবে। কি থাকবে? 5টা ওয়ার্ড দেওয়া। বলবে এই 5টা ওয়ার্ড দিয়ে 5টা সেন্টেন্স লিখো। ছোটবেলায় আমরা কেজি নার্সারিতে এগুলা লিখতাম, তাই না? কেজির পড়া আবার নিয়ে আসছে। যেমন আমার এই প্রশ্নটা দেখো, 1 নাম্বার শব্দটা হচ্ছে ল্যান্ডলর্ড। আমাকে বলছে ল্যান্ডলর্ড, এটা দিয়ে একটা সেন্টেন্স বানাও, একটা বাক্য বানাও। ওকে, ল্যান্ডলর্ড মানে কি? ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার। বলে দাও, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ ল্যান্ডলর্ড, আমার দাদা একজন জমিদার ছিলেন। সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল, তাই না? হয়ে গেল। পরের বলছে কি? পরের ওয়ার্ডটা বলছে স্মল, এইটাকে দিয়েও একটা সেন্টেন্স বানাইতে হবে। স্মল মানে কি? ছোট। তাহলে লেখো একটা সেন্টেন্স যে স্মল। কি সেন্টেন্স হইতে পারে? মাই পেন্সিল ইজ ভেরি স্মল, দিস ক্লাসরুম ইজ ভেরি স্মল। হতে পারে না যে এই ক্লাসরুমটা অনেক ছোট, আমার কলমটা ছোট? হতেই পারে। দ্য বল ইজ স্মল, আরাফাত লিখছে এই বলটা অনেক স্মল, ছোট একটা বল। হতে পারে। সি নাম্বার হচ্ছে ওয়েল নোন। ওয়েল নোন মানে কি? পরিচিত, যাকে সবাই চিনে। এমন একজন মানুষ যাকে সবাই চিনে, এমন একটা জিনিস যাকে সবাই চিনে। তাহলে তুমি বলতে পারো হি ইজ আ ওয়েল নোন ম্যান, সে খুব পরিচিত একজন মানুষ। লিখতে পারো হি ইজ আ ওয়েল নোন টিচার, সে অনেক পরিচিত, অনেক বিখ্যাত, সে একজন শিক্ষক। হতে পারে না? অনেক টিচার আছে না দেশে যাদেরকে সবাই চিনে, এই রকম কেউ হতেই পারে। লিখতে পারো। এর পরেরটা হচ্ছে ভিজিট। ভিজিট মানে হচ্ছে কোনো জায়গায় যাওয়া। ভিজিট মানে কি? কোনো জায়গায় যাওয়া, ঘুরতে যাওয়া, দেখতে যাওয়া। তুমি লিখলা আই উইল ভিজিট কক্সবাজার, আমি কক্সবাজার দেখতে যাব, আমি কক্সবাজার ভিজিট করতে যাব, দেখতে যাব। সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল। এরপরে ফাইনাল হচ্ছে বর্ন। বর্ন মানে কি? বর্ন মানে হচ্ছে জন্ম নিয়েছিল, জন্ম নেওয়া। তাহলে লিখো, এটার একটা তোমরা লিখো, এইটার একটা দেখি উদাহরণ কে লিখতে পারো। সো আমাদের একজন অলরেডি লিখে ফেলছে। এইটার একটা উদাহরণ হতে পারে আই ওয়াজ বর্ন অন 2013। কি উদাহরণ হতে পারে? আমি 2013 সালে জন্মিয়েছিলাম। আই ওয়াজ বর্ন অন 2013। অথবা হি হ্যাজ বর্ন টুডে, সে আজকে জন্মিয়েছে, একটা ছোট্ট বাচ্চা আজকে জন্মেছে, তাই না? সো এরকম একটা তোমরা হচ্ছে সেন্টেন্স বানায় দিবা। সো 5টা শব্দ থাকবে, 5টা শব্দ দিয়ে মন মতো যা খুশি, কোনো ভুল নাই,
এটাই কিন্তু কোনো ভুল হবে না, কোনো ভুল নাই, যা খুশি সেন্টেন্স হইলেই হবে, এইরকম হইলেই তোমরা লিখে দিতে পারো। তো আমরা এটার জন্য সেন্টেন্স 5টা তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি। এই যে বর্নেরও একটা আমি দিয়ে দিছি, দা বেবি ওয়াজ বর্ন ইন দা হসপিটাল, বাবুটা হসপিটালে জন্মিয়েছিল। বা ভালো কথা, যারা হচ্ছে গিয়ে এই নোটটা কোথায় পাবা, অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই নোটটা কোথায় পাবো, আমার তো এই নোটটা লাগবে, আপনি যে লিখতেছেন এগুলা লাগবে। আচ্ছা, তাই না? তো যারা হচ্ছে আমাদের অ্যাপে ক্লাসটা করতেছো, তুমি অ্যাপের ভিতরেই নোটটা পেয়ে যাবা। আর যারা ফেসবুকে করতেছো, ইউটিউবে করতেছো, তারা কোথায় পাবা? তো এই ক্লাসের কমেন্ট বক্সে, এই ফেসবুকে বা ইউটিউবে যে কমেন্ট বক্স থাকে, কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে একটা ফর্ম দেওয়া আছে, একটা ফর্ম, ওই ফর্মে তুমি পূরণ করে দিলেই তোমার কাছে চলে আসবে এই ক্লাসের স্লাইডটা, এই ক্লাসের নোটটা, নোট, এই নোটটা আমি যা যা লিখতেছি, যা যা লিখা আছে সব চলে আসবে তোমার কাছে। আচ্ছা, তো 2 নাম্বার প্রশ্ন চলে গেল। এইবার 3 নাম্বার প্রশ্নে কি থাকবে? 3 নাম্বার প্রশ্নটায় কি থাকবে? 3 নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে অ্যানসারিং কোশ্চেন। একটা কোশ্চেন তোমাকে আস্ক করবে, তুমি এইটার অ্যান্সার লিখবা। এক সেন্টেন্সও লিখতে পারো, 2-3 সেন্টেন্সও লিখতে পারো, তবে মেইনলি এখানে 2-3 সেন্টেন্সে লেখাটা ভালো। ওকে, 2-3 সেন্টেন্স লেখাটা ভালো। সো 3 নাম্বার প্রশ্নে কি থাকবে? তুমি যে বইয়ে যে প্যাসেজটা পড়ছো, যেই প্যাসেজটা তোমার কোশ্চেনেও দিয়ে দিছে, সেই প্যাসেজটা থেকে প্রশ্ন আসবে, ওই প্রশ্নটা উত্তর করতে হবে। যেমন আমার এইখানে একটা প্রশ্ন দিছে, ওয়্যার ইজ কিশোরগঞ্জ এন্ড হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা। মানে কি এই কোশ্চেনটার? কিশোরগঞ্জ কোথায়, হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, এটা ঢাকা থেকে কত দূরে। তো আমি এগুলার উত্তর কোথায় পাবো? আমার প্রশ্নগুলার উত্তর আমি কোথায় পাবো? আমার উত্তর কিন্তু দেওয়া আছে, এই যে আমার কোশ্চেনে যে প্যাসেজটা তুলে দিবে, এই প্যাসেজটাতেই আমি পেয়ে যাব। এই যে দেখো, কিশোরগঞ্জ ঢাকা থেকে কত দূরে, এই যে লেখা আছে, কিশোরগঞ্জ ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফ্রম ঢাকা। দেখছো, লিখে দিছে। তো তোমার 3 নাম্বার প্রশ্নে যে কোশ্চেন গুলা তোমাকে আস্ক করবে, জিজ্ঞাসা করবে, সেই কোশ্চেন গুলার অ্যান্সার কিন্তু তুমি এই প্যাসেজেই পেয়ে যাবা। প্যাসেজটা কিন্তু পরীক্ষার হলে তোমার দেওয়াই আছে, এইটা তোমার দেওয়াই আছে। সো তুমি চাইলে দেখে দেখে তুমি নিয়ে যাবা। সো যারা বুঝো নাই আরেকবার আমি বলতেছি, হ্যাঁ, যারা বুঝো নাই আরেকবার আমি বলতেছি, আমার 3 নাম্বার অর্থাৎ পরবর্তী প্রশ্নে আমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে তোমাকে একটা কোশ্চেন তুলে দিবে, এই কোশ্চেনটার অ্যান্সার করতে হবে তোমাকে। এই যে আমাকে একটা প্রশ্ন করছে, ওয়্যার ইজ কিশোরগঞ্জ এন্ড হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, এইটা কিশোরগঞ্জ কোথায়, ঢাকা থেকে কত দূরে কোশ্চেন করছে, আমি তো জানি না আমি এটার অ্যান্সার কিভাবে লিখবো, তাই না? ভয় লাগতেছে অ্যান্সার কিভাবে লিখবো আমি। ভয়ের কোনো কারণ নেই, এগুলার প্রত্যেকটার অ্যান্সার তোমার প্রশ্নে যে প্যাসেজটা দিয়ে দিছে, যে প্যাসেজটা তুমি তোমার পড়ার বইতেও পড়ছো, টেক্সট বুকেও পড়ছো, ওইখানেই আছে। এই যে দেখো, কিশোরগঞ্জ ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফ্রম ঢাকা, এইটা ঢাকা ডিস্ট্রিক্টেই দেওয়াই আছে, এই যে দেওয়াই আছে, তোমাকে এই লাইনটাই তুমি লিখে দিবা, এটাই তুমি লিখে দিবা, তাইলেই হয়ে গেল। অর্থাৎ 3 নাম্বারে যে কোশ্চেন গুলা দেওয়া থাকবে, এই এই যে কোশ্চেন গুলা দেওয়া থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমার ওই প্যাসেজেই দেওয়া আছে। তুমি শুধু প্যাসেজ দেখে দেখে কপি আর পেস্ট, কপি করবা আর লিখবা, লিখবা দেখবা, কপি করবা লিখবা, দেখে দেখে লিখে দিবা। ওকে, আচ্ছা, তো মোটামুটি আমাদের 3 নাম্বারেও কি গেল আমরা বুঝতে পারলাম। সো আর নূরের একটা প্রশ্ন হচ্ছে, এমসিকিউ কি আসবে প্লিজ বলেন। হ্যাঁ, এমসিকিউ আসছে। ওকে, আচ্ছা, চেষ্টা করবা এই প্রশ্নগুলা 2 লাইন কম করে হলেও লেখার, এখানে দেখে দেখেই লিখে দিতে পারবা। তোমার প্রশ্নে 2 লাইন, তোমার যে প্যাসেজটা দাও ওই প্যাসেজটা থেকে 2 লাইন দেখে দেখে লিখে দিবা, খুবই ছোট, 2 লাইন 3 লাইন তুমি লিখে দিতে পারবাই। এরকম কয়টা প্রশ্নের উত্তর করতে হবে? 6টা প্রশ্নের উত্তর করতে হবে। কয়টা প্রশ্ন? 6টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন 3 মার্ক করে। প্রত্যেকটা প্রশ্ন কয় মার্ক করে? 3 মার্ক করে
6টা প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, তো এইটা গেল। তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রশ্নের আমি উত্তর করে ফেললাম, তাই না? এখন আমাকে আরেকটা প্যাসেজ দিবে। প্রথম 3টা প্রশ্নের উত্তর করা শেষ, এখন আরেকটা প্যাসেজ দিবে। এই প্যাসেজটা আমি বইয়ে পড়ি নাই, এটা আনসিন, এটা আমি বইয়ে পড়ি নাই। আমার এইখানে হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহের একটা ঘটনা দেওয়া। হযরত বায়জিদ বোস্তামির রহমতুল্লাহ আলাইহিন খুবই মাকে ভালোবাসতেন, উনার মাকে নিয়ে অনেক কাহিনী আছে, তাই না? সেই কাহিনীগুলার একটা কাহিনী দিয়ে দাও, এটা তোমার টেক্সট বইয়ের বাইরে থেকে আসবে। এইটা তুমি আগে পড়ো নাই, এটা টেক্সট বইয়ের বাইরে থেকে তুলে দিবে। আচ্ছা, কঠিন ব্যাপার, টেক্সট বইয়ের বাইরে থেকে আসবে, কিভাবে পারবো? এইটার প্রশ্নগুলাও কিন্তু অনেক সহজ হয়, এইটার প্রশ্নও অনেক সহজ হয়। আচ্ছা, তো দেখি এইটার প্রশ্নগুলা কিরকম হয়। সো তুমি ওই প্যাসেজটা পড়বা, প্যাসেজটা পড়ার পরে যেটা হবে, তোমাকে একটা ফিল ইন দা গ্যাপ দিবে, শূন্য স্থান পূরণ, ফিল ইন দা গ্যাপ, শূন্য স্থান পূরণ। ওকে, তোমাকে ক্লু দিয়ে দিবে যে এই শব্দগুলার কোনোটা এখানে বসবে, এই শব্দগুলাই এখানে বসবে। তোমার ক্লু দেওয়া আছে, ক্লু দেখে দেখে তোমার বসাইতে হবে। তুমি যদি না বুঝো কোনটা বসবে, তুমি প্যাসেজটা একবার রিডিং পড়লে, ছোট্ট করে পড়লেই তুমি পেয়ে যাবা। ধরো, আমার প্রথম প্রশ্নটা কি, দা পিচার ওয়াজ ড্যাশ, পিচারটা কেমন ছিল? পিচার মানে কি? পিচার মানে হচ্ছে কলস। পিচার কথাটার মানে কি? পিচার কথাটার মানে হচ্ছে কলস। বায়জিদ বোস্তামির ঘটনা, বায়জিদ বোস্তামির ঘটনাটা আগে আমি একটু বলি, তোমরা যদিও জানো, আরেকবার আমি বলি। হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে, উনি উনার মাকে ভালোবাসতেন। সো একদিন উনার মা প্রচন্ড অসুস্থ হয়ে যান। উনি অসুস্থ মায়ের পাশে হচ্ছে পড়াশোনা করতেছিলেন। তো অসুস্থ মা হঠাৎ ঘুম থেকে উঠে ছেলের কাছে পানি চাইছে, বাবা তুমি আমাকে এক গ্লাস পানি দাও। ঘরে পানি নাই, কলসে পানি নাই, তখন তো ফিল্টার ছিল না, কলসে নাই পানি। ছেলে কি করবে? ছেলে সেই অনেক দূর থেকে, সে অনেক দূরের ঝর্ণা থেকে পানি নিয়ে আসলো। পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে। এখন কি করবে? এখন সে কি করবে? এখন সে মাকে ঘুম থেকে উঠাবে যে আম্মু তুমি তো পানি খাইতে চাইছিলা, নাও ঘুম থেকে উঠো, উঠে পানি খাও? না, উনি মাকে অনেক ভালোবাসেন। উনি কি পুরাটা সময় মায়ের পাশে পানিটা ধরে, পানির গ্লাসটা ধরে দাঁড়ায় ছিলেন, মা ঘুম থেকে উঠলেই যেন পানিটা দেওয়া যায়। উনার মা ভোর রাতের দিকে ঘুম থেকে উঠে এই ঘটনা দেখেন, দেখে খুব খুশি হয়ে ছেলের জন্য অনেক দোয়া করেন। মায়ের দোয়ায় ছেলে আল্লাহর অনেক বড় একজন ওলি হয়ে যান। তো এটাই হচ্ছে ঘটনা। সো আমার প্রথম প্রশ্ন, দা পিচার ওয়াজ ড্যাশ, পিচার মানে কলস, কলসটা কি ছিল? তো তুমি যদি এই প্যাসেজ ঘাটো, যাও 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 যাও, দেখবে এখানে একটা লাইন পাবা, দি পিচার ওয়াজ এমপ্টি। পিচারটা কি ছিল? পিচারটা এমপ্টি ছিল, খালি ছিল। তাহলে দেখো এই এমপ্টি শব্দটা কি এখানে আছে? আছে, এমপ্টি শব্দটা আছে, তাইলে লিখে দাও, দা পিচার ওয়াজ এমপ্টি, লিখে দাও। পরেরটা, বায়েজিদ ড্যাশ নো ওয়াটার ইন দা হাউস। বায়োজিৎ কি ঘরে কি পায় নাই, পানি কি হয় নাই? তুমি জানো বায়োজিৎ ঘরে কোনো পানি খুঁজে পায় নাই। সো এখানে দেখো কোন ওয়ার্ডটা বসে, তুমি দেখো ভাই এই ফাউন্ড ওয়ার্ডটা যদি এখানে বসাও, বায়োজিৎ ফাউন্ড নো ওয়াটার ইন দা হাউস, বায়োজিৎ কোনো পানি খুঁজে পায় নাই ঘরে, তাইলেই হয়ে যায়, তাইলেই উত্তর কিন্তু হয়ে যায়। মানে আমি বলার আগে আমাদের অ্যাপে দেখতেছি অনেকে মানে ওরে বাবা 4-5 নাম্বার পর্যন্ত সলিউশন বলে দিচ্ছে। সো মোটামুটি তোমরা বুঝে গেছো ফিল ইন দা ব্ল্যাঙ্কস কি। তোমার একটা শূন্য স্থান থাকবে, ফাঁকা জায়গা থাকবে, ফাঁকা জায়গাকে ইংলিশে আমরা বলি ব্ল্যাঙ্ক স্পেস, ব্ল্যাঙ্ক। ওই ব্ল্যাঙ্কে আমার শব্দ বসাইতে হবে। কোন শব্দ বসাইতে হবে? এই যে এইখান থেকে কোনো একটা শব্দ এনে বসাইতে হবে। সো অনেকে পুরো 5টারই সলিউশন করে দিছে, যে সি নাম্বার হচ্ছে ওয়েন্ট, সি নাম্বারের উত্তর হচ্ছে ওয়েন্ট। কামরুন নাহার, মুর্শেদ, আদিবা ওরা আগেই লিখে ফেলছে। সো তোমরা কি বুঝতে পারতেছো? তোমরা কি বুঝতে পারতেছো ক্লাস? একটু জানাও, তোমরা কি ক্লাসটা বুঝতে পারতেছো কিনা একটু জানাও, হ্যাঁ।
একটু কুইকলি আমি তোমাদের হচ্ছে গিয়ে একটু অপিনিয়নটা দেখি। সো দেখতে পাচ্ছে সবাই বলতে, অনেকে বলতেছে হ্যাঁ ভাইয়া হ্যাঁ। সো কেউ যদি কিছু বুঝতে না পারো অবশ্যই জানাবা। হ্যাঁ, আমরা 2 বার 3 বার 4 বার 5 বার যাব, আমরা 5 বার এক জিনিসে যাব। আচ্ছা, ওকে। সো কি আমার সি নাম্বারে আমার একটা ফাঁকা জায়গা থাকবে, ফাঁকা জায়গায় আমি কি করব, এই যে উপরে দেওয়া যে শব্দগুলা ক্লু দেওয়া, এই ক্লু গুলাকে এসে আমি বসায় দিব। আর কেউ যদি এরকম থাকো যে পরে এসে জয়েন করছো, ফেসবুকে ইউটিউবে এবং অ্যাপে সব জায়গাতেই কি হয় রেকর্ড থেকে যায়, সো তোমরা চাইলে রেকর্ডটা আরেকবার দেখে নিবা। ওকে, তো কেউ যদি পরে এসে করো রেকর্ডটা অবশ্যই দেখে নিতে পারবা। ওকে, আচ্ছা। তো 4 নাম্বারের উত্তরগুলো এইখানে দিয়ে দেওয়া আছে, তোমরা অনেকে আগেই লিখছো, তো সবগুলায় না যাই, কারণ আমাদের পুরা কোশ্চেনটা তো বুঝাইতে হবে তাই না, আমাদের তো সময় লাগবে, আমাদের তো অনেকগুলা প্রশ্ন। 5 নাম্বারে আসবে আমাদের এমসিকিউ। এই যে অনেকে এমসিকিউ কই ভাইয়া, এমসিকিউ কই ভাইয়া, এমসিকিউ কোথায় জানতে চাচ্ছিলা, 5 নাম্বারে আসবে আমাদের এমসিকিউ। ওকে, এটার জন্য কোনো ওএমআর পূরণ করতে হবে না এটার জন্য, কারণ মাত্র এখানে আছে 5টা প্রশ্ন, এমসিকিউ আসবে মাত্র 5টা প্রশ্নের জন্য ওএমআর পূরণের কথা না, ওএমআর পূরণের দরকার নাই, তোমাদের খাতাতেই উত্তর লিখতে হবে। তো 5 নাম্বার প্রশ্নে এবার আসো এমসিকিউ। তোমার যে আনসিন প্যাসেজ, সেই আনসিন প্যাসেজটার উপরে এমসিকিউ আসবে, খুবই সহজ এমসিকিউ। যেমন দেখো একটা উদাহরণস্বরূপ দিছি, হু ওয়াজ বায়োজিৎ, বায়োজিৎ কে ছিলেন, হু ওয়াজ বায়োজিৎ, বায়োজিৎ কে ছিলেন। তো তুমি যদি একটু প্যাসেজটায় আমাদের যাই, দেখো তুমি দেখতে পাবা এইখানে বায়োজিতের 2টা কথা বলা আছে। কি, একবার বলা আছে বায়োজিৎ হচ্ছে একটা স্মল বয়, আবার লাস্ট লাইনে বলা আছে বায়োজিৎ পরে একজন মহান সেইন্ট, সাধু হয়েছিলেন। সেইন্ট মানে কি, সেইন্ট মানে সাধু। আমি পুরাটা সলভ করে দিচ্ছি না, হ্যাঁ ভাইয়া, আমি তোকে কোশ্চেন প্যাটার্নটা বুঝাই দিচ্ছি কিরকম প্রশ্ন আসবে। ওকে, কিরকম প্রশ্ন আসবে সেটা আমি তোমাকে আসলে বুঝাই দিচ্ছি। তো এমসিকিউতে যে প্রশ্নগুলা আসবে সেগুলার উত্তর এই প্যাসেজটাতেই থাকবে। আমার প্রথম প্রশ্ন ছিল বায়োজিৎ কে ছিলেন, তুমি যদি পুরা গল্পটা পড়ো তুমি বুঝতে পারবা বায়োজিৎ ছিলেন ইসলামের একজন বড় আল্লাহর ওলি, উনি ছিলেন একজন মহান সাধু, সেইন্ট, সেইন্ট মানে কি সাধু ছিলেন, আল্লাহর ওলি ছিলেন উনি। তাহলে তুমি সুন্দর করে দাগায় দিবা, কি দাগায় দিবা, যে বায়োজিৎ ছিলেন একজন সাধু, একজন ওলি। অপশন দেওয়া আছে, অপশন দেখে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। বায়োজিৎ কবি ছিলেন না শিওর, আমার প্যাসেজে কোনো কবিতার কথা বলা নাই, কবির নাম নাই। উনি বিজ্ঞানী ছিলেন না, এটাও বলা নাই। আবার শিক্ষক তো মোটেও ছিলেন না, এটাও বলা নাই। সো প্যাসেজ পড়লে অপশন তো দেওয়াই আছে, অপশন দেখে তুমি করতে পারবা, দেখতে পারবা জিনিসটা। ইট ওয়াজ আ ড্যাশ নাইট, রাতটা কেমন ছিল। সো ডিসমাল, ক্লাউডি, মুনলিট, লাইট। সো এখানে শব্দগুলো একটু কঠিন শব্দ দিয়েছে, তোমাদের ক্লাস 5 এর স্ট্যান্ডার্ডের শব্দ এটা না। সো এইগুলা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মানে এত এই লেভেলের শব্দ থাকবে না, আরো অনেক ইজি থাকবে, আরো অনেক ইজি একটা জিনিস থাকবে। এক সেকেন্ড ভাইয়া, আমার একটা মিস কল এসেছে আমার বাসা থেকে, এক সেকেন্ড আমি একটু দেখি। সো আমার ভাই কল দিছে, এক সেকেন্ড, হ্যাঁ। উম, উম, বাসা থেকে একটা কল এসেছিল তাই ছোট্ট করে দেখলাম আর কি। আচ্ছা, তো তোমার হচ্ছে এমন কঠিন কোনো কঠিন শব্দ দিবে না, ইজি ইজি জিনিস দিবে যেটার উত্তর তোমার হচ্ছে প্যাসেজে থাকবে। তো রেকর্ড অ্যাপের ভিতরেই দেখতে পাবা। কোনটার মিনিং কি ভাই বলেন, আচ্ছা কোনটার মিনিং কি বলে দেই। সো ডিসমাল শব্দের অর্থ হচ্ছে অন্ধকারে ঘেরা, অন্ধকারাচ্ছন্ন, ডার্ক, অন্ধকারে ঘেরা, ডার্ক, কোনো আলো নেই এরকম। ক্লাউডি মানে হচ্ছে মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা, ক্লাউডি মানে মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা। মুনলিট মানে চাঁদের আলোয় আলোকিত, চাঁদের আলোতে ভরা। মুনলিট মানে কি, মুনলিট মানে হচ্ছে চাঁদের
আলোয় ভরা, চাঁদের আলোয় আলোকিত। আর লাইট দিয়ে তো বুঝায়, এটা তো লেখার দরকার নেই, আলোকিত। এটা আসলে লিট হবে, শুধু লিট হবে, বাট যাই হোক, লাইট মানে আলোকিত, এটা লেখার দরকার নাই কষ্ট করে। বাকি তিনটা বলে দিলাম। ডিসমাল মানে হচ্ছে অন্ধকার আচ্ছন্ন, ডার্ক। ক্লাউডি মানে মেঘে ঢাকা, আকাশে শুধু মেঘ আর মেঘ। মুনলিট মানে চাঁদের আলো। আর লিট মানে তো আলোকিত বুঝোই। তো ওয়ার্ড অবভিয়াসলি এই ওয়ার্ড গুলা দিবে না, আরো ইজি ওয়ার্ড দিবে। হ্যাঁ, এমসিকিউ এর অ্যান্সার কিভাবে লিখবা? এমসিকিউ এর অ্যান্সার কিভাবে লিখবা? লিখবা এইভাবে। এমসিকিউ এর অ্যান্সার কিভাবে লিখবা? আচ্ছা, লিখবা অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 5। আমি সংক্ষেপে অ্যান্স লিখছি, তোমরা পুরো অ্যান্সার শব্দটাই লিখো। হ্যাঁ, আমি মানে নিজে একটু সংক্ষেপে লিখছি, তোমরা সংক্ষেপ কইরো না। অ্যান্সার টু দি কোশ্চেন, কোশ্চেনও পুরাটা লিখবা। কোশ্চেন নাম্বার 5 এগুলো একটু পুরা লিখবা, আমি সংক্ষেপে লিখছি। হ্যাঁ, দাগ দিলা। এরপরে লিখবা একের সি। ওকে, এরপরে লিখবা 1, 1 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে সি নাম্বার অপশনে আছে, এ সেন্ট। তারপর 2 নাম্বার প্রশ্নের উত্তর কোথায় আছে? এই যে এ নাম্বার অপশনে আছে, লিখবা 2 নাম্বার প্রশ্নের উত্তর আছে এ নাম্বার অপশনে। 2 লিখে এ লিখে একটা ব্র্যাকেট দিবা, লিখবা ডিসমাল, অন্ধকার আচ্ছন্ন, অন্ধকার, ডার্ক। 3 নাম্বার প্রশ্ন, ওয়্যার ওয়াজ দ্য স্ট্রিম? ঝর্ণাটা কোথায় ছিল? ঝর্ণা না, স্ট্রিম মানে আসলে স্রোত। স্ট্রিম মানে হচ্ছে স্রোত, স্রোতস্বিনী নদী, যেই নদীতে অনেক স্রোত। ওই স্রোতওয়ালা নদীটা কোথায় ছিল? তার বাসা থেকে অনেক দূরে ছিল। উত্তর হচ্ছে অপশন বি। লিখবা 3 নাম্বারের অপশন, অপশন বি, ফার ফ্রম হিজ হাউস। সো এমসিকিউ এর উত্তরগুলা এইভাবে লিখবা। ফার মানে হচ্ছে দূরে, অনেক দূরে। ফার মানে কি? ফার মানে হচ্ছে অনেক দূরে। আচ্ছা, ওয়্যার ওয়াজ দ্য স্ট্রিম? ওই স্রোতস্বিনী নদী, স্রোতওয়ালা নদীটা কোথায় ছিল? তার বাসা থেকে অনেক দূরে। ফার ফ্রম হিজ হাউস, ফার মানে দূরে। তো তুমি যখন অ্যান্সার লিখবা কিভাবে লিখবা? সবার প্রথমে কোশ্চেন নাম্বারটা লিখবা। সবার প্রথমে কি করবা? এই যে কোশ্চেন নাম্বারটা লিখবা। আচ্ছা, কোশ্চেন নাম্বার এখানে 1 2 3 একটু অন্যভাবে লিখতে হবে। রোমান ডিজিটে লিখা প্রশ্নে আমারও রোমান ডিজিটেই লিখতে হবে। সবার প্রথমে কোশ্চেন নাম্বার লিখবা, তারপরে আমার অপশন নাম্বার লিখবা। এই যে অপশন সি, অপশন সি। তারপরে কি করবা? আমার এই অপশনটা পুরাটা লিখে দিবা। অপশনটা কি লিখে দিবা? এই যে পুরাটা, এ সেন্ট, পুরাটা লিখে দিবা, তাইলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই তো বুঝতে পারছি সবাই। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা। এরপরে আবার আমাদের অ্যান্সারিং কোশ্চেন। 6 নাম্বারে আবার অ্যান্সারিং কোশ্চেন। অ্যান্সারিং কোশ্চেন জীবন থেকে যাচ্ছে না, তাই না? খালি জীবন আর জীবন, জীবনে খালি হচ্ছে মানে অ্যান্সারিং কোশ্চেন আর অ্যান্সারিং কোশ্চেন, এটা যাচ্ছেই না। অ্যাগেইন তোমরা জানো অ্যান্সারিং কোশ্চেনে তোমাকে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, 5টা প্রশ্ন থাকবে এইখানে। এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। উত্তর কোথায় পাবো? উত্তর পাবো কোথায়? উত্তর পাবো আমার এই প্যাসেজটায়। উত্তর কোথায় পাবো? উত্তর পাবো আমার প্যাসেজটায়। তাহলে আমার প্রথম প্রশ্নটা কি ছিল? এখানে আমার প্রথম প্রশ্নটা কি দিয়েছে? প্রথম প্রশ্নটা দিয়েছে why did Bayezid go to fetch water at night? fetch মানে হচ্ছে নেওয়া। বায়জিৎ কেন রাতের বেলা পানি নিতে, পানি সংগ্রহ করতে রাতের বেলা কেন গিয়েছিল? এটা আমার প্রশ্ন। why did বায়জিৎ go to fetch water at night? বায়জিৎ কেন রাতের বেলা পানি সংগ্রহ করতে দিয়েছিল? তাহলে আসো আমি আমার এই আনসিন প্যাসেজে উত্তরটা খুঁজি, পেয়ে যাব। তুমি যখন আনসিন প্যাসেজটা পুরা পড়বা তুমি দেখতে পাবা বায়জিৎ হচ্ছে গিয়ে রাতের বেলা গিয়েছিল কেন? কারণ তার ঘরে কোনো পানি ছিল না। সে হচ্ছে কি, সে কলসের কাছে গিয়েছিল পানি নিতে।
কিন্তু কলস খালি ছিল। এই যে এই লাইনটুকু লিখে দিবা, এখান থেকে লিখে দিবা, লিখে দিলেই দেখে দেখে লিখে দিবা, অ্যান্সার হয়ে যাবে। আশরাফ, অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ ভাইয়া। আচ্ছা, সো দেখে দেখে তুমি 5টা প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে দিবা। আচ্ছা, তাহলেই আমার হয়ে যাবে। ফেচ মানে হচ্ছে নেওয়া, সংগ্রহ করে আনা, একদম খাঁটি বাংলা বললে সংগ্রহ করে আনা, আরো খাঁটি বাংলা হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো এইটার হচ্ছে কি এইভাবে করবে। এইটার উত্তর কিভাবে লিখবে একজন জানতে চাইছো, অ্যানসারিং কোশ্চেনের উত্তর কিভাবে লিখবা? খুবই সহজ, লিখবা সবার প্রথমে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার, এক সেকেন্ড, অ্যান্সার দি কোশ্চেন নাম্বার 06। তোমরা কিন্তু পুরা লিখবা, অ্যান্সার পুরা লিখবা, আমার মতো সংক্ষেপে লিখবা না। তারপরে হচ্ছে কোশ্চেনের নাম্বার দিবা, এ নাম্বার কোশ্চেন লিখবে, এ নাম্বার কোশ্চেনের পরে লিখবে এ নাম্বার কোশ্চেন অ্যান্সার, এভাবে লিখবা। এরপরে অ্যান্সারটা লেখা শুরু করবা। ওকে, এটা লেখা শেষ হইলে এরপরে বি লিখে অ্যান্সার, 2টা ডট কোলন, এরপর আবার লেখা শুরু করে দিবে, এভাবে যেতে থাকবা। আচ্ছা, স্ট্রিম মানে হচ্ছে স্রোতস্বিনী নদী, স্রোত, মেইনলি স্রোত, এখানে স্রোতস্বিনী নদী বুঝাইছে। সিক মানে অসুস্থ, নাজিহা। আচ্ছা, ওকে, আচ্ছা। সো এইভাবে তুমি যে তুমি হচ্ছে গিয়ে সুন্দর করে তুমি দেখে দেখে উত্তর লিখে দিতে পারবা তোমার প্যাসেজ দেখে। সো আমি হচ্ছে গিয়ে আমার 2013 সালের ক্লাস 5 এর কথা বলি, অনেক আগের কথা, হ্যাঁ। তো তখনকার সময়ের আসলে মানে এত আগের যে কিছু কিছু কথা ভুলেও যাচ্ছি। তো 2013 সালে আমার স্কুলে সবার প্রথম আমার রোল 2 হয়। এর আগ পর্যন্ত আমার রোল 2 মানে 1 2 3, রোল 1 2 3 এর ভিতর আমি ছিলাম না, 4 5 6 7 এরকম থাকতো, 4 5 থাকতো আর কি। এক্সাক্ট রোলগুলো আমার মনে নাই। সো প্রথম আমার রোল 1 2 3 বা 1 2 3 যারা থাকে টপ 3, তার ভিতরে আসে হচ্ছে 2013-তে ক্লাস 5-এ। সো তখন বিশাল ভাবের একটা ব্যাপার, হ্যাঁ, বিশাল একটা ভাবের ব্যাপার আমাদের জন্য। তোমাদের জন্য এই যে এখন এরকম এখন যত মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে, ইউটিউবে ক্লাস দেখতে পারো, অ্যাপে ক্লাস দেখতে পারো, আমাদের সময় ওগুলা ছিল না। মানে তখন অ্যান্ড্রয়েড ফোনই ছিল না, অল্প কয়েকটা বাসায় থাকলে ছিল, অ্যান্ড্রয়েড ফোন নর্মালি ছিল না। 13 সালে অল্প কয়েকজনের কাছে আমি দেখছি, মানে কম্পারেটিভলি অনেক কম। এখন যেমন প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন, তখন ছিল না। বাটন ফোনই বেশি মানুষের কাছে ছিল, অ্যান্ড্রয়েড ফোন ছিল মানুষের কাছে কম ছিল। সো তখন আমাদের পড়াশোনার না এত সুবিধা ছিল না। আমরা করতাম কি, বাজার থেকে একটা গাইড কিনে আনতাম, গাইড কিনে এনে ওই গাইড দেখে দেখে নিজে নিজে পড়ে বুঝার চেষ্টা করতাম, বুঝতে পারলে বুঝছি, না বুঝতে পারলে নাই। আর করতাম কি, যে এলাকাতে হচ্ছে ছোট ছোট অনেক সময় যে ছোট ছোট মানুষজন পড়ে না দল বেঁধে কারো কাছে, ওই রকম অনেকে পড়তে যাইতো। কেন পড়তে যাইতো, তখন ওই যে ক্লাস 5-এ একটা পরীক্ষা নিচ্ছে সরকার, পিএসসি, আমরা সবাই দল বেঁধে যাইতাম। সো লাইফে খুব মজার সময় এটা ছিল, যেটা অনেক মিস করি। আমার ক্লাস 5-এর সময়টা অনেক মজার ছিল। যারা ক্লাস 5-এর আছো তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছো তোমরা কত মজার জীবনে আছো। বড় হইলে আসলে মজার জীবনটা নষ্ট হয়ে যায়, একটু লাইফ কঠিন হয়ে যায়, বাট ইনশাল্লাহ তোমাদের লাইফ আজীবনই সহজ থাকবে, সেই দোয়াই করি। সো আহনাফ সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুল থেকে সে ক্লাসটা করছে। সো ভাল লাগলো অনেক দিনে, খুবই নামি একটা স্কুল। আচ্ছা, সো রোল 1 2 3 এর মেলা, আমাদের হচ্ছে কমেন্ট বক্সে রোল 1 এর মেলা, যুবরাজের রোল 1, আর একটু আগে আরেকজন বলছিল রোল 1। সো মেলা আর কি। তো ভাল লাগতেছে অনেক যে এত ভালো ভালো স্টুডেন্টরা এখানে পড়তেছে। অবশ্য তোমরা বৃত্তির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যারা আছে এখানে প্রত্যেকে ভালো স্টুডেন্ট, তাই না? এখানে প্রত্যেকেই ভালো স্টুডেন্ট অনেক। আচ্ছা, তো আসো আমরা হচ্ছে পরেরটায় চলে যাই। আমাদের অ্যান্সারিং কোশ্চেন কিভাবে লিখবো আমরা দেখলাম, এর পরেরটায় আমরা চলে যাই। আচ্ছা, আচ্ছা, অ্যান্সারিং কোশ্চেন টোটাল থাকবে 5টা, প্রত্যেকটা 3 মার্ক করে।
এরপরে 7 নাম্বার খুব ইউনিক একটা প্রশ্ন। এই প্রশ্নটা আগে আমি কখনো দেখি নাই বাংলাদেশের কোনো পরীক্ষায় আসতে, মানে অন্তত বড় ক্লাসে আসতো না, আমাদের সময় তো আসতোই না, বড় ক্লাসেও আসতো না। খুব ইউনিক একটা প্রশ্ন। ওকে, প্রশ্নটা হচ্ছে তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেন্টেন্সটা থেকে তোমাকে কোশ্চেন বানাইতে হবে। তোমার 7 নাম্বারটা কি? 7 নাম্বার প্রশ্নে হচ্ছে গিয়ে আমার এইখানে 6টা হচ্ছে গিয়ে আমার 6টা সেন্টেন্স দেওয়া আছে। এই 6টা সেন্টেন্স থেকে 6টা না 5 দেওয়া, ইফ আই এম নট রং, তোমাদের 6টা দিতে হবে। 6টা কোশ্চেন বানাইতে হবে। ভাইয়া বুঝলাম না, কিচ্ছু বুঝলাম না ভাই, আপনি কি বলতেছেন? ধরো আমি একটু তোমাদের ভেঙে ভেঙে বুঝাই। আমার 1 নাম্বার সেন্টেন্স হচ্ছে রোকেয়া খানস প্যারেন্টস লিভ অ্যাট হসপিটাল রোড ইন নওগাঁ। মানে কি? মানে হচ্ছে রোকেয়া খানের বাবা মা, প্যারেন্টস মানে পিতা মাতা, নওগাঁর হসপিটাল রোডে থাকেন। তো এই যে দেখো এই অ্যাট হসপিটাল রোড ইন নওগাঁ, এটার নিচে আন্ডারলাইন করা, দেখতে পাইছো? এটার নিচে কিন্তু একটা আন্ডারলাইন দাগ দিয়ে দেওয়া, তাই না? আন্ডারলাইন করা। তো তোমাকে এরকম একটা কোশ্চেন বানাইতে হবে যেই কোশ্চেনের উত্তর হচ্ছে এই আন্ডারলাইন করা জিনিসটা। ভাই এই স্টিল বুঝি নাই, একটু সময় দাও, বুঝাই দিব। যদিও তোমরা বলতেছো বুঝছি বুঝছি, বাট কেউ কেউ আসছো অবশ্যই বুঝো নাই, আমি একটু বুঝাই দিচ্ছি। সবার আগে আমার কোশ্চেনটা বানাইতে হবে WH ওয়ার্ড দিয়ে। কথাটার মানে কি? WH ওয়ার্ড কি? ধরো আমি কয়েকটা শব্দ লিখি, দেখো হু, হোয়াট, ওয়ার, ওয়েন, ওয়াই, হাউ। এই শব্দগুলা দেখো, এই শব্দগুলা দিয়ে আমরা রেগুলার কোশ্চেন করি, তাই না ভাইয়া? এই শব্দগুলা দিয়ে আমরা কোশ্চেন করি, আমি বুঝায় সুন্দর করে দিচ্ছি। এই শব্দগুলা দিয়ে আমরা কোশ্চেন করি। হু দিয়ে কোশ্চেন করি, হু ইজ ইউর প্যারেন্টস? হু ইজ ইউর প্যারেন্ট? তোমার বাবা অথবা তোমার মা কে? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? তারপর ওয়্যার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? এই শব্দগুলা দিয়ে আমি প্রশ্ন করি। এই 6টা শব্দকে আমি বলি WH ওয়ার্ড। এই 6টা শব্দকে আমি কি বলি? WH ওয়ার্ড। কেন বলি? কারণ হাউ ছাড়া বাকি 5টা শব্দের এই যে WH দিয়ে শুরু হয়, দেখো WH দিয়ে শুরু, WH দিয়ে শুরু, এগুলাকে আমরা বলি কি? WH ওয়ার্ড। হাউও একটা WH ওয়ার্ড। ওকে, আমাদের এমন একটা প্রশ্ন বানাইতে হবে যে প্রশ্নের শুরুতে এই ওয়ার্ডগুলা থাকে, এবং প্রশ্নটার অ্যান্সার হতে হবে এই যে এই দাগ দেওয়া এই পার্টটুকু। তাহলে একটু চিন্তা করো, আমি একটা কোশ্চেন করি, এই যে 1 নাম্বারে কোশ্চেন লিখি, আমি একটা কোশ্চেন করি। কি কোশ্চেন? ধরো আমি লিখলাম where do Rokea's parents live? Where do Rokea's parents live? রোকেয়ার বাবা মারা কোথায় থাকে? যেহেতু প্যারেন্টস বহু বচন, একজনের অধিক, বাবা মা 2 জনের কথা বলতেছে, তাই এখানে ডাজ হবে না, এখানে ডু হবে। আচ্ছা, where do Rokea's parents live? রোকেয়ার প্যারেন্টরা কোথায় থাকে? উত্তর কি দিবা? Rokea's parents live at hospital road in নওগাঁ, তাই না? অর্থাৎ তোমার এই প্রশ্নটার উত্তর দিবা এইটা, at hospital road in নওগাঁ, এটাই তো উত্তর দিবা। আমাকে এইরকম কোশ্চেনই বানাইতে হবে। তাইলে 2 নাম্বার সেন্টেন্সটা দেখে বুঝার চেষ্টা করি। রিয়া এনজয়স ড্রয়িং অ্যান্ড রিডিং। রিয়া ছবি আঁকতে, রিয়া বই পড়তে ভালোবাসে। তাহলে দেখো আমার এই ড্রয়িং আর রিডিং এইটার নিচে আন্ডারলাইন করা, এইটাকেই আমার প্রশ্ন করতে হবে। আমার এমন একটা প্রশ্ন করতে হবে যে এইটার উত্তর হবে এই জিনিসটা। তাহলে আসো কোশ্চেন করি। হোয়াট ডাস রিয়া এনজয়? হোয়াট ডাস রিয়া এনজয়? আমি পরের স্লাইডে চলে যাই। ও দেওয়াই তো আছে। হোয়াট ডাস রিয়া এনজয়? রিয়া কি এনজয় করে? উত্তর দিবা তুমি ড্রয়িং এন্ড রিডিং। সে ড্রয়িং আর রিডিং এনজয় করে। আর 3 নাম্বারে দেখো শি ইজ আ হাউসওয়াইফ। এই এমন একটা কোশ্চেন করতে হবে WH ওয়ার্ড দিয়ে যার উত্তর হয় হাউসওয়াইফ।
তুমি কোশ্চেন করবা হোয়াট ইজ শি, সে কে, হোয়াট ইজ শি, সে কে, কি উত্তর হবে? সে একজন হাউসওয়াইফ, শি ইজ আ হাউসওয়াইফ, উত্তর কি? উত্তর হবে হাউসওয়াইফ। আচ্ছা বিনা বলছে ভাইয়া ডু কেন হবে, ডাস কেন হবে না, ডু কেন হবে? একটা জিনিস তোমাদেরকে বলি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাস বসে। সিঙ্গুলার নাম্বার, মাত্র একজন মানুষ থাকবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা? হি, শি, রহিম, করিম, জামিয়া, অভিজিৎ, আহনাফ, এগুলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন মাত্র মানুষ। প্যারেন্টস, এইটা কি সিঙ্গুলার? প্যারেন্টস মানে তো মা বাবা, দুইজন। মা বাবা যখন দুইজন হয় সে তো সিঙ্গুলার থাকে না, সে হয়ে যায় প্লুরাল। প্লুরালের সাথে সবসময় ডু বসে, প্লুরালের সাথে কখনো ডাস বসে না। এইটা যখন আরেকটু বড় ক্লাস হবে, অর্থাৎ ক্লাস 6-এ উঠবা, তখন আরেকটু সুন্দর করে বুঝায় দেওয়া হবে। এখন সংক্ষেপে বলতেছি, কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাস বসে, বাকি সব ক্ষেত্রে ডু বসে। ওকে, আমার রিয়াস প্যারেন্টস, সে তো সিঙ্গুলার না, সে প্লুরাল, মা বাবা দুইজন। তাহলে কি? তাহলে এইটাই আমার হচ্ছে ডু বসাইতে হবে। আচ্ছা 3 নাম্বার, শি ইজ আ হাউসওয়াইফ, শি ইজ আ, হোয়াট ইজ শি, সে কি, তার পেশা কি? হোয়াট ইজ শি, শি ইজ আ হাউসওয়াইফ। তুমি যখন কারো পেশা জানতে চাও তুমি বলবা হোয়াট ইজ হি, হোয়াট ইজ শি, এইভাবে জিজ্ঞাসা করবে, এইটা বেটার। হু ইজ শি না, হোয়াট ইজ শি, এইটা জিজ্ঞাসা করলে তার পেশা বলা হয়। হু ইজ শি বললে তার গুণবাচক জিনিস বলা হয়, হোয়াট ইজ শি বললে তার পেশাটা বেশি বলা হয়। হ্যাঁ, আচ্ছা ওকে, হু ইজ শি বললে গুণ জাতীয় জিনিস হয়, আর হোয়াট ইজ বললে কি হয়? তার পেশাকে জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, সো এরকম এই 6টা সেন্টেন্স থেকে তুমি 6টা প্রশ্ন বানাবা, 6টা সেন্টেন্স থেকে 6টা প্রশ্ন বানাবা। সো 3 নাম্বারে কেন হোয়াট হবে? আমি পেশা জানতে চাইছি, তার পেশা কি, তার অকুপেশন কি, প্রফেশন কি, সে হাউসওয়াইফ। পেশা জানতে চাইলে হোয়াট দিয়ে কোশ্চেন করাটা বেটার, হু দিয়ে না। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে ভাই ডিড কখন বসে? যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয় তাহলে ডিড বসে। ওকে, আচ্ছা এইবার 8 নাম্বার প্রশ্নটা হচ্ছে একদম ছোট পিচ্ছি, এইটুকু রিঅ্যারেঞ্জ, এইটুকু। 8 নাম্বারে কোশ্চেনে কি আসে? এই যে এইটুকু, এইটুকু রিঅ্যারেঞ্জ। তোমাকে একটা সেন্টেন্সের ওয়ার্ডগুলোকে উল্টা পাল্টা করে খাপ ছাড়া করে দিয়ে দেয়, সেই খাপ ছাড়া জিনিসটার ওয়ার্ডগুলোকে সুন্দর করে সাজায় লিখতে হয়। আচ্ছা একজন বলছে ভাইয়া 6 নাম্বারে ডিড কেন হইল, ডিড কেন হইল? দেখো আমার এই 6 নাম্বার প্রশ্ন বলছে মেনি পিপল বিকেম ইল, অনেক লোক অসুস্থ হয়ে গিয়েছিল। বিকেম এইটা কি? এইটা একটা পাস্ট টেন্স। বিকেম কি? বিকেম হচ্ছে পাস্ট টেন্স, অনেক লোক অসুস্থ হয়ে গিয়েছিল, পাস্ট টেন্স। পাস্ট টেন্স হইলে সব সময় ডিড বসে, পাস্ট টেন্সের কোশ্চেন করতে চাইলে অলওয়েজ ডিড বসে। আচ্ছা তো আসো আমি পরেরটায় চলে যাই। পরেরটা হচ্ছে এই যে একটা সেন্টেন্স, সেন্টেন্সটারে উল্টা পাল্টা খাপ ছাড়া করে দিচ্ছে, এই খাপ ছাড়া জিনিসটাকে তোমার সুন্দর করে সাজায় লিখতে হবে। এ নাম্বারে দিচ্ছে ইজ সৈকত ক্লাস 5 ইন, কোনো মিনিং নাই, এটাকে সুন্দর করে সাজায় লিখতে হবে। তোমরা এই যে সবাই বলে দিচ্ছ ভাই এগুলা পারি, লিখতে পারবো, হ্যাঁ 1 নাম্বার সাজায় লিখলে হয় সৈকত, সৈকত বানানটা দেখি, আচ্ছা ঠিক বানানই লিখেছি, সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত ইজ ইন ক্লাস 5, এইটাকে একটু সুন্দর করে সাজায় লিখতে হবে। 2 নাম্বারে মাচ স্কুল লাভ আওয়ার ওয়ে ভেরি উই ভেরি, অনেক উল্টা পাল্টা, এইটাকে সুন্দর করে সাজায় লিখলে হয় উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ, অর্থাৎ ওয়ার্ডগুলো উল্টা পাল্টা করে দেওয়া আছে, তোমার গুছায় সুন্দর করে সেন্টেন্স বানাইতে হবে। কার বুদ্ধি কত, এইটা এখানে বোঝা যাবে, একটু বুদ্ধি কত 1 সেকেন্ডে বোঝা হয়ে যাবে।
3 নাম্বার নিকনেম ইউ ডু এ হ্যাভ, কি উল্টা পাল্টা, তুমি লিখতে পারো, এটা সুন্দর করে সাজায় লিখবা। ডু ইউ হ্যাভ এ নিকনেম, ডু ইউ হ্যাভ আ নিকনেম, অর্থাৎ তোমাকে উল্টা পাল্টা ভাবে শব্দগুলা দিবে, একটা সেন্টেন্সের অর্থ মানে জগা খিচুড়ি বানায় দিবে, জগা খিচুড়িকে সুন্দর করতে হবে। ওকে, পরেরটা হচ্ছে এই যে অনেকে লিখে ফেলছো মাই ফাদার ইজ ইল, লিখে ফেলছে আমি লেখার আগে। সো তোমরা বুঝে গেছো কি করতে হবে। সহজ না? অনেক অনেক সহজ না? 6 নাম্বারটা একজন বলছো কি হবে? 6 নাম্বারটা হবে দি হেয়ার went to sleep, the hare went to sleep। হেয়ার শব্দের অর্থ কি? হেয়ার শব্দের অর্থ হচ্ছে ভাইয়া খরগোশ। হেয়ার শব্দের অর্থ কি? হেয়ার শব্দের হচ্ছে খরগোশ। খরগোশটি ঘুমাতে গেল। দ্য হেয়ার ওয়েন্ট টু স্লিপ। এই যে এত সুন্দর একটা সেন্টেন্সটাকে উল্টা পাল্টা করে খাপছাড়া করে এইখান থেকে ওইখানে, ওইখান থেকে সেইখানে নিয়ে গেছিল, আমি সুন্দর করে সাজায় লিখে দিলাম। 5 নাম্বারটা হবে দেয়ার আর 24 আওয়ার্স ইন আ ডে, একদিনে 24 ঘন্টা সময়। এই যে অনেকে লিখে ফেলছে, তো এই যে আজনান নূর উপরে লিখছে, অনেকেই লিখে ফেলছে। সো ফেসবুক ইউটিউবে যারা আছো ক্লাস 5 এর যারা যারা ক্লাসটা করতেছো, তোমরা চাইলে তোমরাও কিন্তু কমেন্ট করতে পারো, আর হ্যাঁ বন্ধু বান্ধবদের জানাইতে পারো, কারণ একসাথে শিখলে বেশি শিখা যায়। একসাথে শিখলে নতুন নতুন কোশ্চেন আসে, কোশ্চেন আসলে নতুন নতুন জিনিস শিখা যায়। মরিয়ম জিজ্ঞাসা করেছে নিকনেম মানে কি? নিকনেম মানে হচ্ছে ডাক নাম। আমাদের প্রত্যেকের একটা ডাক নাম আছে না, সেই ডাক নামটাকে আমরা বলি নিকনেম, ইংলিশে বলি নিকনেম। 8 নাম্বার কিভাবে লিখবো? সুন্দরভাবে লিখবে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 8, এরপরে সিরিয়ালি এ বি সি ডি ই এফ লিখে অ্যান্সার করবে। এইভাবে সিরিয়ালি এইভাবে সুন্দর করে অ্যান্সার করে দিবা, তাইলেই হয়ে যাবে। এইভাবে তাইলেই হয়ে যাবে। আচ্ছা, 9 নাম্বারে ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন, তোমরা এইটা কি আগে করেছো ক্লাস 3-4 এ? ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন করেছো? হেয়ারের একটা সিনোনিম বলেন ভাইয়া। র‍্যাবিট, বাগস বানি। 9 নাম্বার কোশ্চেনে আসে আমাদের ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন, ওই তো সবাই করছে, সো নতুন করে দেখানোর কিছু নাই। ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন, এখানে পাংচুয়েশন মার্কে বিরাম চিহ্নে ভুল আছে, ঠিক করতে হবে। ক্যাপিটালাইজেশনে ভুল আছে, এই যে বাবুলের বিটা বড় হাতের হইতো, ঠিক করতে হবে। তারপরে এইখানে একটা ফুল স্টপ হইতো, এগুলা ঠিক করতে হবে, নতুন করে বলার কিছু না, এগুলো তোমরা জানো। সো 9 নাম্বারে ক্যাপিটাল, এই যে নাজিহা বলতে সে অনেকবার করে ফেলছে। সাইম তোমার উত্তর হচ্ছে ডিভাইডেড। ওকে, তো আমাদের হচ্ছে ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন। ওকে, আমাদের উত্তর এই যে সুন্দর। তো আবার বলছি, যারা যারা হচ্ছে এই ক্লাসের নোটটা, এই স্লাইডটা আমি যেখানে লিখতেছি, এই জিনিসটা কোথায় পাবা জানতে চাও? এটা কোথায় পাবো? এইটা হচ্ছে গিয়ে আমরা যারা অ্যাপে ক্লাস করতেছি আমাদের অ্যাপের ভিতরেই পেয়ে যাব, আর যারা ফেসবুক ইউটিউবে দেখতেছি আমাদের এই কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে একটা লিংক আছে, ওই লিংকে ফর্ম আছে একটা, ওই ফর্মটা পূরণ করলেই আমরা পেয়ে যাব জিনিসটা। ওকে, এইবার আসি 10 নাম্বার, অনেকগুলা কোশ্চেন। 10 নাম্বারে কি? 10 নাম্বারে হচ্ছে আগেইন ফিল ইন দা ব্ল্যাঙ্ক, ফাঁকা স্থান, ব্ল্যাঙ্ক স্থান পূরণ করো। ওকে, এইখানে তোমার হচ্ছে কোনো ক্লু দেওয়া থাকবে না, কিন্তু এইটা থাকবে পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস। এই যে আমি বলার আগে মুর্শেদ আলম সে লিখেও ফেলছে, অনেকগুলা অনেকগুলা সে লিখে ফেলছে। সো 10 নাম্বার কি থাকবে? ফিল ইন দা গ্যাপ। ছোট ছোট গ্যাপ থাকবে, ক্লু থাকবে না, কিন্তু খুব ইজি। যেরকম দেখি
উই আর 6 ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে 6 জন মানুষ। আই এম দ্য ড্যাশ চাইল্ড, 6 জন মানুষ যেহেতু পরিবারে, তার মানে নিশ্চয়ই 2-3টা ছেলে মেয়ে আছে, তাই না? নাইলে তো 6 জন হবে না। ধরো আমি বললাম আমি ছোট ছেলে, আমার রিয়েল লাইফেও আমি আমার পরিবারের কিন্তু ছোট ছেলে, আমার একজন বড় ভাই আছে, আমি ছোট ছেলে। সো আমি লিখলাম আই এম দ্য ইয়াঙ্গার চাইল্ড, লিখলাম আই এম দ্য ইয়াংগেস্ট চাইল্ড, আই এম দ্য ইয়াংগেস্ট চাইল্ড, আমি সবচেয়ে ছোট ছেলে। মাই ব্রাদার ইজ দ্য ড্যাশ ওয়ান, বললাম আমার ভাই হয়তো সবচেয়ে বড়, লিখে দিলাম মাই ব্রাদার ইজ দ্য এল্ডেস্ট ওয়ান, আমার একটা বড় ভাই আছে, সবচেয়ে বড় ভাই। তাহলে আমি সবচেয়ে ছোট, আমার ভাই সবচেয়ে বড়, তাই না? আমার বোন কি মাঝামাঝিতে হবে, মিডলে হবে, লিখলাম মাই সিস্টার ইজ দ্য মিডল ওয়ান, আমার বোন হচ্ছে মাঝখানেরটা, মিডল। তারপর মাই ফাদার ইজ দ্য ড্যাশ মেম্বার, আমার বাবা কোনো কিছুর একজন মেম্বার, ধরে নিই আমার বাবা ইউনিয়ন পরিষদের মেম্বার, লিখে দিই মাই ফাদার ইজ দ্য ইউনিয়ন মেম্বার, আমার বাবা ইউনিয়ন পরিষদের মেম্বার, যা ইচ্ছা। মাই মাদার ইজ দ্য ড্যাশ ওয়ান, এখানে লিখো, যা ইচ্ছা তোমাদের লিখো। সো একটা ওয়ার্ড তোমরা হচ্ছে বসায় দিলেই হয়ে যাবে। আচ্ছা, বাট এইখানে কিন্তু ইউনিয়ন পরিষদ দেয় নাই, এখানে সংখ্যাই দিয়ে দিচ্ছে যে আমার বাবা হচ্ছে 4th মেম্বার, আমার মা 5th মেম্বার। এইখানে ডিরেক্ট 1st 2nd 3rd 4th 5th এর নাম্বারই দিয়ে দিছে। এইখানে তুমি তোমার ইচ্ছা মতো দিবা, কোনো ভুল সঠিক নাই, হ্যাঁ, বসাইতে পারলেই হইল, তুমি তোমার ইচ্ছা মতো দিয়ে দিবা। তো ছোট্ট ছোট্ট খুবই ইজি ইজি জিনিস 10 নাম্বারের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে থাকে, খুবই ছোট। সো 11 নাম্বারে থাকে রাইট ফর্ম অফ ভার্ব। কঠিন জিনিস না, আজীবন কাজে আসবে, আজীবন কাজে আসবে। রাইট ফর্ম অফ ভার্ব আজীবন চলে আসবে। ওকে, সো এইটা কি আগে করেছো? রাইট ফর্ম অফ ভার্ব এইটা করছো? ও সহজ ভাইয়া, তাহিম মাহমুদ বলেছে সহজ ভাইয়া। ওয়াও, দেখি তো, বোধহয় তোমরা আগে করছো। পারি, এই যে ফারহান পারে, ফারহান লাবি পারে, সো এটাও তোমরা করেছো। সো 11 নাম্বারে তোমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থাকবে। তোমার এই যে একটা গ্যাপ থাকবে, ফাঁকা জায়গা থাকবে ব্ল্যাঙ্ক, তার পাশে ব্র্যাকেটে একটা ভার্ব দিয়ে দিবে। দেখো ব্র্যাকেটে একটা ভার্ব দিয়ে দিবে, এই ভার্বটাকে সুন্দরভাবে সঠিক টেন্স বানায়া সঠিক টেন্স আকারে লিখতে হবে। যেমন নাও রাজু ইজ আ ফুল টাইম ফায়ার ফাইটার, আমি এখানে ইজ লিখবো, নাও রাজু ইজ আ ফুল টাইম ফায়ার ফাইটার। ইট ইজ হিজ জব সো হি আর্নস মানি, আমি লিখলাম কি আর্নস মানি। সো এটা টেন্সের জিনিস, তোমাদের টেন্সের যদি ক্লাস নেওয়া হয় তোমরা হয়তো দেখতে পাবা, বাট আমি জাস্ট এক্সপ্লেইন করতেছি। আমাদের ক্লাস তো 7টা 15 পর্যন্ত, সংক্ষেপে আমি তোমাদের জিনিসগুলো এক্সপ্লেইন করে যাচ্ছি। তোমাদের বৃত্তি পরীক্ষার কোশ্চেন কিন্তু আসলে সহজই আসবে, এত সহজই আসবে। যারা ভাবতেছে এত সহজ, এত সহজই থাকবে ভাই, তো টেনশন নিও না। 11 নাম্বারে এই যে রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, ব্র্যাকেটে ভার্ব গুলাও দিয়ে দিবে, তোমাকে গেসও করতে হবে না যে কোন শব্দ বসবে, কি শব্দ বসবে, এইটাও দিয়ে দিবে, তোমার জাস্ট রাইট ফর্মে লিখতে হবে। ওকে, রাইট ফর্মে তোমাকে জিনিসটা লিখতে হবে। সো 11 নাম্বারের উত্তরগুলো এখানে দেওয়া। এইবার আসো রিটেন পার্ট, এইবার আসো রিটেন পার্ট। 12 নাম্বার প্রশ্নে তোমাকে লেটার লিখতে বলবে। 12 নাম্বার প্রশ্নে কি লেটার লিখতে বলবে একটা। এই যে সাপোজ ইউ আর আসিফ, ধরো তুমি, তোমার নাম আসিফ, ধরো তোমার নাম আসিফ। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড শুভ্র, তোমার বন্ধু শুভ্রকে একটা চিঠি লিখো অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, তোমার প্রত্যেক দিনের রুটিন নিয়ে। ওকে, আচ্ছা, হেয়ার আর সাম ক্লুজ টু হেল্প ইউ, তোমার জন্য কিছু ক্লুজ দিয়ে দিলাম। সো তোমার জন্য প্রশ্নটা আমি একটু বুঝায় বলি। সো 12 নাম্বার প্রশ্নে কি থাকবে? 12 নাম্বার প্রশ্নে তোমাকে লেটার লিখতে বলবে। লেটারটা কিভাবে লিখবা সেটার ক্লুজও দিয়ে দিবে। যেমন লেটার লেখার সময় সবার আগে তোমার অ্যাড্রেসটা লিখতে হবে, তুমি কোন জায়গায় আছো। দেখো আমার যে লেটারটা লিখেছি, লেটারের শুরু হয়েছে অ্যাড্রেস দিয়ে, সাতক্ষীরা। এখানে সাতক্ষীরার কে কে আছো তোমরা? এইখানে সাতক্ষীরার কে কে আছো একটু দেখি তো, সাতক্ষীরার কারা কারা আছো?
এগুলাও অনেকবার করেছি। পারি 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 পারি, বাহ সবাই পারে। সাতক্ষীরার কে কে আছো? সাতক্ষীরারও দেখি মানুষ আছে, বাহ। তো তোমাকে বলে দিয়েছে সবার প্রথমে অ্যাড্রেস লিখতে হবে, লিখলাম অ্যাড্রেস। এরপরে ডেট লিখতে হবে, দিলাম ডেট। এরপর স্যালুটেশন, স্যালুটেশন মানে কি, সালাম দেওয়া বা শুভেচ্ছা জানানো, এইটা লিখতে হবে। তো এই যে লিখলাম ডিয়ার শুভ, প্রিয় শুভ, শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুকে, শুভেচ্ছা বলি না, এই প্রিয় অমুক, প্রিয় তমুক, বই খাতায় আমরা লিখি, এভাবে শুভেচ্ছা জানাইতে হবে। এরপরে মেইন পয়েন্ট লিখতে হবে, এই যে মেইন পয়েন্ট লিখলাম লেটারের, সবার লাস্টে লেটারটা ক্লোজ করে দিতে হবে, শেষ করে দিতে হবে। তো লেটারটা কি, এই যে আমি শেষ করে দিলাম, ইয়োরস এভার আসিফ, বিদায় নিয়ে নিলাম। চিরকাল তোমারই আসিফ, খুব ভালো বন্ধু, বলতেছে দোস্ত আমি চিরকাল তোর ফ্রেন্ড থাকবো। আচ্ছা, উর্মি বলছে ডেইলি রুটিন বলতে আমি কখন ঘুম থেকে উঠি, সকালে কি ব্রেকফাস্ট করি, কিভাবে করি, এগুলা লিখলেই হবে। হ্যাঁ, এগুলা লিখলেই হবে। তুমি ডেইলি কি করো? সকাল 6টা বাজে ঘুম থেকে উঠো, ব্রাশ করো, নাস্তা খাও, গোসল করো, স্কুলে চলে যাও, স্কুল থেকে আসো, ভাত খাও, বিকালে খেলতে যাও, সন্ধ্যায় আবার পড়তে বসো, রাতে আবার ভাত খাও, ঘুমায় যাও। জীবন সুন্দর না? জীবন অনেক মজার, অনেক আনন্দের, তাই না? এটাই তো তোমাদের রুটিন, এই রুটিনটা লিখে দিলেই হবে। আচ্ছা, এখানে ক্লু দিয়ে দিবে যে তোমার লেটারে কি কি পার্ট রাখতে হবে। অ্যাড্রেস লিখতে হবে, ডেট লিখতে হবে, একটা শুভেচ্ছা দিতে হবে শুরুতেই, যে ডিয়ার শুভ, শুভেচ্ছা, স্যালুটেশন মানে হচ্ছে শুভেচ্ছা। মেইন পয়েন্ট লিখতে হবে লেটারের, এই যে মেইন পয়েন্ট, এবং শেষে বিদায় নিতে হবে, ক্লোজিং মানে বিদায়, এই ইয়োরস এভার আসিফ, বিদায় নিলাম। আচ্ছা, এবং অবশ্যই লেটার লেখার পরে লেটারের শেষে একটা খাম দিয়ে দিতে হবে, খাম আঁকতে হবে, খাম এঁকে দিতে হবে, খাম ছাড়া কিন্তু নাম্বার পাবা না, কম পাবা। সো লেটার লেখা শেষ হইলে তুমি চিঠিটা বন্ধুর কাছে পাঠাবা কিভাবে, খামে করেই তো পাঠাবা, তাই না? খামে করে পাঠাবে, এই খামটাও এঁকে দিতে হবে। তো খামটাও শেষে এঁকে দিবা, নাইলে কিন্তু মার্ক কম পাবা। আমাদের যখন হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম, এই যে ক্লাস 5-এ ছিলাম তোমাদের মতো, অনেকে খাম আঁকতো না, অনেকে খাম আঁকতো না, নাম্বার কম পাইতো, নাম্বার কম পেয়ে যাইতো। এই কাজ করা যাবে না। একজন বলছো ভাইয়া ডেট আগে দিলে সমস্যা হবে, এখানে দেখেন ভাই আগে অ্যাড্রেস দিয়েছে, পরে ডেট দিয়েছে, ডেটটা আগে লিখলে সমস্যা হবে? উত্তর হচ্ছে হবে। উত্তর কি? উত্তর হচ্ছে হ্যাঁ হবে। তুমি দেখো তোমার এই ক্লুতে সবার আগে আমি বলেছি অ্যাড্রেস, তারপরে বলেছি ডেট, তোমাকেও সেম স্টাইলেই লিখতে হবে, সবার আগে অ্যাড্রেস, পরে ডেট। এইখানে যেই স্টাইলে বলেছে, যেটাকে আগে বলেছে সেটাকে আগে, যেটাকে পরে বলেছে সেটাকে পরে, তাই না? তাই, এই তো। আচ্ছা, তো অবশ্যই লেটার লেখা শেষে খাম এঁকে দিবা। ওকে, এরপরে 13 নাম্বারে যেটা থাকে, 13 নাম্বারে হচ্ছে গিয়ে তোমাকে একটা ছোট কম্পোজিশন লিখতে হবে, রচনা, ইংরেজি রচনা। কি লিখতে হবে? ছোট একটা কম্পোজিশন বা ইংরেজি রচনা লিখতে হবে। ওই যে তুমি যে রচনাটা লিখবা, যেন তেন রচনা হইলে হবে না, যেন তেন প্রকার কম্পোজিশন হইলে হবে না। কিরকম হইতে হবে? তোমার প্রশ্নে, তোমার যে কোশ্চেন পেপারটা দিবে, পরীক্ষার যে প্রশ্নপত্রটা দিবে, ওই প্রশ্নপত্রে 5টা প্রশ্ন দিয়ে দিবে, তোমার এই কম্পোজিশনটা, রচনাটা, এগুলার অ্যান্সার থাকতে হবে। তার মানে ভাই আমি বুঝি না, একটু বুঝায় বলেন ভাইয়া। আমার কি কম্পোজিশন লিখতে বলছে, আমাকে আমাকে কি প্যারাগ্রাফ লিখতে, সরি কি রচনা লিখতে বলছে? আমাকে যে কম্পোজিশনটা লিখতে বলছে ওইটা হচ্ছে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, ইংলিশে কিভাবে ভালো করব, এই নিয়ে একটা কম্পোজিশন লিখতে বলছে। তাহলে এই কম্পোজিশনটায় আমার এই প্রশ্নের উত্তর থাকতে হবে যে ইংরেজি ভাষা হিসেবে কেমন দাম, হোয়াট ইজ দ্য পজিশন অফ ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, ভাষা হিসেবে ইংলিশের দাম কেমন, ওয়াই শুড উই লার্ন ইংলিশ, আমরা কেন ইংরেজি শিখব, এইটার উত্তরও থাকতে হবে আমার এই কম্পোজিশনে। তারপর হাউ ক্যান উই ইমপ্রুভ আওয়ার ইংলিশ, আমরা কিভাবে আমাদের ইংলিশে ভালো করব, এইটার উত্তরও থাকতে হবে। অর্থাৎ এই 5টার উত্তর থাকতে হবে। এখন ভাইয়া কয় পেজ লিখবো?
এইটা হচ্ছে গিয়ে কম্পোজিশন, কত লাইন লিখবা, কত পেজ লিখবা, এইটার ধরা বাঁধা কোনো নিয়ম নাই। প্রথম কথা, তোমার হাতের লেখার উপর ডিপেন্ড করো। অনেকে বড় বড় করে লিখো, অনেকে ছোট ছোট এইটুকু এইটুকু করে লিখো, লিখো না? অনেকে এইটুকু এইটুকু করে লিখো। সো আমি ব্যক্তিগতভাবে 10 মার্কের একটা কম্পোজিশনের জন্য অন্তত 6-7 পাতা লিখা, ছোট হাতের লেখায় 6-7 পেজ লেখা পছন্দ করতাম। যেহেতু 10 মার্ক, এটার জন্য অন্তত 6-7 পেজ লেখা পছন্দ করতাম, পৃষ্ঠা। ওকে, আচ্ছা। প্যারাগ্রাফ আর কম্পোজিশনের ভিতরে পার্থক্য কি? প্যারাগ্রাফে তুমি কোনো প্যারা দিতে পারো না, একটাই মাত্র প্যারা থাকে। কম্পোজিশনে তুমি অনেকগুলা প্যারা দিতে পারবা, অনেক, তোমার মন মতো, তোমার চাহিদা মতো যতগুলা ইচ্ছা প্যারা দিতে পারবা। ওকে, আচ্ছা। যেহেতু 10 মার্কের, সো একটু বড় করেই লিখতে হবে। কেন বড় করে লিখতে হবে? তোমার খাতাটা কে দেখতেছে সেইটা কিন্তু তুমিও জানো না, আমিও জানি না, তাই না? কোন স্যার খাতা দেখতেছে আমরা কেউ জানি না। তুমি জানো না, আমি জানি, কেউ জানি না। এখন তোমাদের স্কুলেও থাকে না, এক স্যার অনেক বেশি লেখা পছন্দ করে, এক স্যার একটু কম লিখলেও মার্ক দেয়, থাকে কি না? টিচার থাকে। এখন ধরো তোমার খাতাটা এমন একটা টিচারের কাছে পড়লো যে টিচার বেশি করে লেখা পছন্দ করে, নাইলে হয় না, তার মন হয় না, মন মানে ভরে না। সেই টিচার যদি তোমার খাতা দেখে, তুমি যদি কম লেখো, হাফ পেজ লেখো, 1 পেজ লিখো, সে কি তোমাকে মার্ক দিবে? দিবে না তো, সে তো তোমাকে দিবে না। যদি যে কম লিখলেও মার্ক দেয় সে কিন্তু মার্ক দিয়ে দিবে, যে বেশি লিখলেও দেয় সে কিন্তু দিবে না। সো আর এইটা কিন্তু প্যারাগ্রাফ না, এটা কম্পোজিশন, মনে রাখবা ভাইয়া। কম্পোজিশন মানে কিন্তু কম্পোজিশনে অনেকগুলা প্যারাগ্রাফ থাকে। এইখানে 5টা প্রশ্ন তোমাকে দিয়ে দিচ্ছে। ওকে, 5টা প্রশ্ন তোমাকে দিয়ে দিচ্ছে, এই 5টা প্রশ্নের উত্তর দিতে গেলেই দেখবা 4 পাতা শেষ হয়ে গেছে, 4 পেজ। ওকে, আচ্ছা। প্রশ্ন কিন্তু দিয়েই দিবে, এই প্রশ্নগুলো মাস্ট দিয়ে দিবে, এগুলার উত্তর ঢুকাই দিলেই হয়ে যায়। আচ্ছা, তো মোটামুটি এই যে আমরা হচ্ছে আমাদের একটা কোনো রকম দিয়ে দিয়েছি সাজেশনের জন্য, খুব ছোট করে দিচ্ছি অবশ্যই, কারণ বিশাল বড় আসলে স্লাইড ভরতে পারবো না। এখন তোমাদের জন্য একটা জিনিস একটু দেখাই, 1 সেকেন্ড। কোথায় গেল? এই 11 নাম্বার প্রশ্নটায় আসি। 11 নাম্বার প্রশ্নটায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এইটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই আসবে। এইখানে হয় ফিল ইন দ্য ফর্ম আসবে, 11 নাম্বারে হয় ফিল ইন দি ফর্ম আসবে, না হলে ফিল ইন দি ব্ল্যাঙ্কস আসবে, না হলে ফিল ইন দি ব্ল্যাঙ্কস। আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখেছি যে 11 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসলে কি হয়। আগামী দিন আমরা ফিল ইন দ্য ফর্ম হইলে কি হবে সেইটা দেখবো। ফিল ইন দ্য ফর্ম মানে কি? একটা ফর্ম দিয়ে দিবে যেখানে তোমার নাম, পরিচয়, এগুলা তোমার লিখে দিতে হবে। আমরা ফর্ম পূরণ করি না স্কুলে, ওই রকম একটা ফর্ম দিয়ে দিবে, ওই ফর্মটা পূরণ করতে হবে। এটা 11 নম্বরে হয় ওই ফর্ম পূরণ করতে বলবে, নইলে এরকম একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলবে। এর ভিতরেই আমাদের থাকবে, এর বাইরে যাবে না। সো আমাদের এই 13টা প্রশ্নেই আমাদের বৃত্তি পরীক্ষা। এই 13টা প্রশ্নের উপরেই আমরা কে কত ভালো স্টুডেন্ট, আমার জেলায়, আমার শহরে আমি কত সেরা স্টুডেন্ট, এইটা বোঝা যাবে। সো আমাদের সময় পিএসসি থাকলেও কিন্তু আমাদের বৃত্তির খুবই একটা জাঁকজমক ব্যাপার ছিল, বৃত্তির খুবই দাম ছিল। সো তোমাদের সময় তো লিটারেলি বৃত্তির জন্যই পরীক্ষা। সো একটু ভালো করেই আমরা পড়বো, হ্যাঁ, একটু ভালো করেই পড়বো, একটু ভালো করে দেখবো। তো আশা করি তোমরা হচ্ছে ক্লাসের সমস্ত জিনিস বুঝতে পারছো, তোমাদের কি কি কোশ্চেন আসবে এইটা বুঝতে পারছো, এবং কোশ্চেন গুলার অ্যান্সার কিভাবে লিখবে এইটাও বুঝতে পারছো। কেউ যদি বুঝতে যদি একটু সমস্যাও থাকে, কোনো প্রবলেম নাই, এই ক্লাসটার রেকর্ড তোমরা পাবা, আরেকবার দেখে নিবা। আর আরেকবার দেখে নিবা, আর এইটার আরেকটা ক্লাস হবে, আরেকবার এরকম ক্লাস হবে। সো ওই ক্লাসে তো আরো ভালো করে বুঝে যাবা। সো আমাদের কোনো টেনশন থাকবে না, শিখর সাথে আমাদের বৃত্তি পরীক্ষা ইনশাল্লাহ বেস্ট যাবে। সো দেখা হবে পরের ক্লাসে, সেই পর্যন্ত স্যালুট।